আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 6 এর বিজিএস ক্লাসটা নেব আজকে। ঠিক আছে, দেখো এই যে এখানে দেখো প্রাচীন বাংলার সমাজ, অর্থনীতি ও ধর্ম, এটা নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদেরকে একটু বলে নিই, আমরা কিন্তু এখান থেকে তোমাদের এমসিকিউ প্লাস সিকিউ, ঠিক আছে, এমসিকিউ যা যা হওয়ার সম্ভাবনা আছে সেগুলো আমরা প্রশ্ন এখানেই তৈরি করব এবং এখান থেকে আনসার করব। সেই সাথে সাথে সৃজনশীলের ক এবং খ নাম্বার প্রশ্ন এখান থেকে আসলে সেগুলো তৈরি করব এবং এখান থেকেই তোমাদেরকে উত্তর আমরা বের করে দেব। তাই একটু গুরুত্ব সহকারে ভিডিওটা দেখতে হবে, তাহলে এখান থেকে তোমরা এমসিকিউ এবং সিকিউর ক এবং খ নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে যাবে, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা যদি মেন বইটা যদি না পড়ে যদি তোমরা গাইড বইটা পড়ো, তাহলে দেখবে যে সেখানে অসংখ্য এমসিকিউ এবং অসংখ্য সৃজনশীল রয়েছে, সেগুলো থেকে তোমাদের কি তেমন একটা কমন আসে না, বা তোমরা সেগুলো পড়তে অনেক সময় তোমাদের কি করতে হয়, ওয়েস্ট করতে হয়। তাই আমরা বলবো যে মেন বইটা যদি ভালো করে বুঝতে পারো এবং মেন বই থেকে যদি কোশ্চেনের ধারাগুলো যদি ধরতে পারো, তাহলে খুব সহজেই কম পড়ে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে। দেখো এখানে কিন্তু আমরা এই ক্লাসের অনেক ভিডিও কিন্তু আমরা এখানে আলোচনা করেছিলাম। তোমরা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট চেক করে দেখতে পারো, তোমাদের ক্লাসের ভিডিওগুলো আপলোড করা আছে, তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে নিবে। তাহলে চলো আজকে আমরা এই ভিডিওর মূল আলোচনায় চলে যাই। দেখো কৃষি। প্রাচীন যুগে বাংলার অর্থনীতি ছিল কৃষি নির্ভর। দেখো এই যে এখানে কিন্তু হতে পারে প্রাচীন যুগে বাংলার অর্থনীতি কি নির্ভর ছিল? কৃষি নির্ভর। প্রাচীন যুগে বাংলার অর্থনীতি কি নির্ভর ছিল? কৃষি নির্ভর ছিল। ধান ছিল প্রধান ফসল। এবার এখানে এমসিকিউ এরকম দিতে পারে যে প্রাচীন কালে বাংলার অর্থনীতি বা বাংলার কৃষি কি কোন ফসল প্রধান ছিল? প্রাচীন বাংলায় কি কোন ফসল প্রধান ছিল? এটা কিন্তু এরকমও দিতে পারে, ঠিক আছে। বা প্রাচীন যুগে বাংলার অর্থনীতিতে কোন ফসল প্রধান ছিল? কয়েক ধরনের কিন্তু হতে পারে কোশ্চেন গুলো, যে কয়েক ধরনের হতে পারে তার ম্যাক্সিমাম গুলোই কিন্তু আমরা তোমাদের সাথে ভেঙে ভেঙে আলোচনা করে থাকি, যার কারণে অল্প তোমাদের পড়াইলেও ভিডিওটা কিন্তু আমরা চেষ্টা করি তোমাদের কি ইয়ের ভিতরে রাখতে, ঠিক আছে। তাহলে কি প্রাচীন যুগে বাংলার অর্থনীতি ছিল কি নির্ভর? কৃষি নির্ভর। এখান থেকে কিন্তু একটা এমসিকিউ হতে পারে এবং সৃজনশীলের ক নাম্বার প্রশ্নটাও হতে পারে, ঠিক আছে। প্রচুর আখও উৎপাদন হতো। আখ থেকে উৎপাদন করা হতো গুড় ও চিনি। দেখো প্রাচীন কালেও কিন্তু আখ থেকে গুড় এবং চিনি উৎপাদন করত। দেখো এই গুড় ও চিনি বিদেশে রপ্তানি করা কথা জানা গিয়েছে। তুলা, সরিষা, পান চাষের জন্য পরিচিত ছিল বাংলায়। দেখো বাংলা শুধু যে আখ এবং চিনি উৎপাদন হতো তা নয় কিন্তু, ঠিক আছে, গুড় গুড় উৎপাদন হতো তা নয়, সেই সাথে সাথে কিন্তু তুলা, তারপরে সরিষা, পান এগুলো কিন্তু পরিচিত ছিল বাংলা। তখন নারকেল, সুপারি, আম, কাঁঠাল, কলা, ডুম প্রভৃতি ফসলের কথাও জানা যায়। দেখো প্রাচীন বাংলা আদিকাল থেকেই কিন্তু এটা কিন্তু কি ছিল, কি অর্থ সম্পদে বিশেষ করে কৃষির জন্য খুবই খুবই উর্বর একটা জায়গা ছিল, যার কারণে এখানে কিন্তু খাদ্য শস্যতে কখনোই এই অঞ্চলের মানুষ কি করে নাই, কষ্টে দুর্ভোগ পোহায় নেই। কিন্তু যেটা পোহাইছে, আবার বলতে পারো যে ভাইয়া তাহলে অনেক তো দুর্ভিক্ষ হয়েছে, 76-এর দুর্ভিক্ষ, তারপরে বিভিন্ন যে দুর্ভিক্ষের কথাগুলো আমরা জানি, ঠিক আছে, 1176 সালে বাংলায় এখানে যে দুর্ভিক্ষ হয় সেগুলো কিন্তু মূলত হয় হলো তোমার এই আমাদের ডিস্ট্রিবিউশন ব্যবস্থার কারণে, ঠিক আছে। অধিক পরিমাণ পর নির্ভর বা অর্থাৎ অন্য দেশ থেকে এসে আমাদের দেশের অর্থ সম্পদ যখন লুটে নিয়ে যায়, তখনই কিন্তু এই প্রবলেমের সম্মুখীন আমাদের দেশগুলো হয়েছিল, ঠিক আছে। যা হোক সেদিকে আমরা যাব না, আজকে আমরা আলোচনা করছি যেটা সেটা নিয়েই থাকবো। দেখো এই যেখানে কুটির শিল্প আছে। প্রাচীন যুগ থেকেই বাংলার তাঁতিরা মিহি সুতি ও রেশমি কাপড় বুনতে পারদর্শী ছিল। প্রাচীন কাল থেকেই বাংলার তাঁতিরা কি করতে পারদর্শী ছিল, এরকম কিন্তু একটা কোশ্চেন আসতে পারে কতে, ঠিক আছে, ক অথবা সৃজনশীল খতে দিতে পারে এটা। প্রাচীন যুগে বাংলার প্রাচীন যুগে বাংলার কি করতে পারদর্শী ছিল, বাংলার জনগণ কি করতে পারদর্শী ছিল? এই যে রেশম কাপড় বুনতে এবং এই যে মিহি সুতা দিয়ে কাপড় বুনতে তাঁতিরা পারদর্শী ছিল।
তারপরে দেখো, আমাদের মসলিন কাপড় ছিল পৃথিবী বিখ্যাত, যা রপ্তানি হতো। তখন উন্নত মানের মৃৎপাত্র, ধাতব পাত্র, অলংকারও নির্মাণ করা হতো। প্রাচীন বাংলা পোড়ামাটি, ধাতু, পাথরের ভাস্কর্য ছিল প্রশংসনীয়। তারপর ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, স্বল্প মূল্যবান পাথর ও কাচের পুঁতিও তখন তৈরি হতো। ওকে। তারপর দেখো, ব্যবসা বাণিজ্য, কৃষির অতিরিক্ত ফসল ও শিল্পক্ষেত্রে উৎপাদন বাড়ায় ব্যবসা বাণিজ্য বিকাশ লাভ করে। নদী তীরগুলো গড়ে উঠেছিল হাট বাজার ও গঞ্জ। ব্যবসা বাণিজ্য নদী পথেই বেশি হতো। দেখো, ওয়ারী, বটেশ্বর, পণ্ডনগর তথা মহাস্থানগড় ছিল সমৃদ্ধ বন্দর নগরী। দেখো, সমৃদ্ধ বন্দর নগরী কি ছিল, কি কি ছিল? ওয়ারী, বটেশ্বর, পণ্ডনগর এবং মহাস্থানগড় ছিল ওই সময়ের সমৃদ্ধ বন্দর নগরী। ভারতবর্ষে বিভিন্ন বন্দর ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া, ভূমধ্য সাগরে প্রেরণ করা হতো তৎকালীন বাংলার পণ্য। দেখো, ভারতবর্ষের বিভিন্ন ইয়েতে ছাড়াও কিন্তু এটা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই পণ্যগুলো যেত। তখন থেকেই কিন্তু আমাদের এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন সমৃদ্ধ বন্দরও কিন্তু ছিল। ওকে। তারপর দেখো, ধর্মমত সম্প্রদায়, অনুমান করা হয়ে থাকে হয় পাথর যুগে ও এ অঞ্চলের মানুষ পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো পাহাড়, পর্বত, নদ নদী, চন্দ্র, সূর্য প্রভৃতির পূজা করত। দীর্ঘ সময় বৌদ্ধ শাসকদের পৃষ্ঠপোষকতায় এদেশে বৌদ্ধ ধর্ম প্রাধান্য লাভ করে। পাল সম্রাটগণ বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন। ধর্মীয় সম্প্রীতি পাল যুগের বৈশিষ্ট্য হিসাবে চিহ্নিত হয়। ওকে। তারপরে দেখো, পাঁচে বলছে প্রাচীন বাংলার বিনোদন, স্থাপত্য, ভাস্কর্য ও চিত্র কলা। তার মধ্যে দেখো, এখানে একটা কাজ আছে, এই কাজটা একটু দেখো। বাংলাদেশের কুটির শিল্পের একটি তালিকা প্রস্তুত করো। বাংলাদেশের কুটির শিল্পের এই যে একটি তালিকা প্রস্তুত করো। তাহলে কি কি তৈরি করবে এখান থেকে? দেখো, আমাদের এই যে কুটির শিল্পগুলোর এই যে এখানে দেখো, এই যে কি কি করে, ঠিক আছে? এই যে দেখো, মৃৎপাত্র, ধাতব, অলংকার, এগুলো থেকে একটা চিত্র তোমরা উঠে নিবে, ঠিক আছে? এখান থেকে নিলেই হয়ে যাবে। তোমরা চাইলে এটা করতে পারো, খুব সহজেই করতে পারবে। তারপরে যদি না পারো তাহলে আমাকে জানাবে, আমি তোমাদেরকে করে দেব। ওকে। বিনোদন, প্রাচীন যুগে বাংলাদেশে বিনোদনের অংশ হিসাবে নাচ, গান, নাটক, মল্লযুদ্ধ, কুস্তি খেলার প্রচলন ছিল। পাহাড়পুর বৌদ্ধ বিহারে নাটক মঞ্চত হওয়ার প্রমাণ পাওয়া যায়। দেখো, আদিকালে এই পাহাড়পুর বৌদ্ধ বিহারে কি হতো? মঞ্চ নাটক হওয়ার নিদর্শন পাওয়া যায়। তারপর দেখো, মন্দিরের শিবাদাসীদের সকলেই নৃত্য, গীত, বাদ্য পটিয়াসি হতে হতো। পোড়ামাটির ফলকে কাসর, কাতল, করতাল, ডাক, বীণা, বাঁশি, মৃদঙ্গ, মৃতভাণ্ড, তারপরে কি আছে প্রভৃতি বাদ্যযন্ত্র দেখা যায়। দেখো, ওই সময় কি কি বাদ্যযন্ত্র দেখা যায় তার একটা নমুনা এখানে দিয়ে দিছে। এখান থেকে এমসিকিউ এরকম আসার কোনো পসিবিলিটি নাই, ঠিক আছে? তারপর দেখো, স্থাপত্য কি প্রাচীনতম নিদর্শন হিসেবে মহাস্থানগড় ও ওয়ারী, বটেশ্বর থেকে ইট নির্মিত স্থাপত্য আবিষ্কার করা হয় সম্ভব হয়েছে। বাংলার মানুষ স্থাপত্য শিল্পে উৎকর্ষ অর্জন করে পাল শাসন আমলে। দেখো, বাংলার মানুষ স্থাপত্য শিল্পের উৎকর্ষ অর্জন করে কোন শাসন আমলে? এটা কিন্তু কোশ্চেন হতে পারে। এটা সৃজনশীলও হতে পারে, সৃজনশীল ক খ তে হতে পারে এবং তোমার এমসিকিউ হতে পারে। বাংলার মানুষ স্থাপত্য শিল্পে উৎকর্ষ অর্জনে কোন শাসন আমলে? বাংলার মানুষ স্থাপত্য শিল্পে উৎকর্ষ অর্জন করে কোন আমলে? এই যে পাল শাসন আমলে, ঠিক আছে? সম্রাট ধর্মপাল একাই 50টি বৌদ্ধ বিহার নির্মাণ করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে। সম্রাট ধর্মপাল একাই কতগুলোই করেছিল? এই যে 50টি। দেখো, পাল বংশের যতগুলো আছে, ঠিক আছে, শাসক আছে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শাসক ছিল হলো এই ধর্মপাল, ঠিক আছে? স্থাপত্যর জন্য এই ধর্মপাল কিন্তু অনেক প্রসিদ্ধ, এটা মনে রাখবে। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিল ধর্মপাল। সেই সাথে তিনি কিন্তু স্থাপত্য শিল্পের জন্য তিনি খুবই প্রসিদ্ধ ছিল, এটা একটু মনে রাখবে, ঠিক আছে? যদি তোমাদের ইয়েতে নেই তারপরে একটু মনে রাখার চেষ্টা করবে। তাই আজকে আমরা এ পর্যন্তই রাখতে চাচ্ছি। এর পরবর্তীতে আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করব। যতটুকু আলোচনা করেছি এর ভিতরে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে কমেন্ট সেকশনে। আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।